সবাই কেমন আছেন আপনারা? সবাই কি শুনতে পাচ্ছেন? জি দাদা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাদের হচ্ছে আজকে আমরা কোন জায়গা থেকে শুরু করবো লেকচারটা বলেছিলাম, বলেন তো একটু। হ্যালো, হ্যালো। দাদা কেমন আছেন? এই তো ভালো আছি। আপনাদের আজকের লেকচারটা কোন জায়গা থেকে শুরু হবে বলেছিলাম, বলেন। আমি গত কয়েকটা ক্লাস করতে পারি না, এই জন্য জানি না আমি। আচ্ছা, গত কয়েকটা ক্লাস করতে পারেন নাই তাই জানেন না। আচ্ছা, ওকে। গত ক্লাস করেছেন এখানে কে কে আছেন তাহলে একটু হাত তুলেন দেখি। গত ক্লাস করেছেন একটু রেসপন্স করেন প্লিজ। হ্যালো। দাদা অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে শুরু করবেন। না, গত ক্লাসে কি 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 পড়ানো হয়েছে একটু বলেন, শুনি আপনাদের মুখ থেকে, আমরা একটু শুনি কি কি পড়ানো হয়েছে, বলবেন না? জি দাদা। গত ক্লাসে কি কি পড়াইছি একটু বলেন না, শুনি। দাদা, the idea of adjective, adjective হ্যাঁ। clause, হুম। restrictive adjective clause আর non-restrictive adjective clause এগুলো পড়ানো হচ্ছে। এগুলো পড়াই ফেলছি। Good. আজকে আমরা অ্যাডভার্ব, এই অ্যাডজেক্টিভ ক্লজের আরো কিছু আইডিয়া আছে, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, ওই দিকটায় আমরা এখন আবার যাবো। মানে ওই একই লেকচার কিন্তু আর একটু অ্যাডভান্স ডিসকাশনের দিকে আমরা যাব, তাই না? হ্যালো। জি দাদা। ওকে। তো এখন আপনারা তো মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজ কি সেটা বুঝে গেছেন, এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে এটাও বুঝে গেছেন যে যদি বাক্যটা ইনকমপ্লিট থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে আপনার কি বলা হয়, বলা হবে, কি বলে, বাক্যটাকে বলতে হবে হচ্ছে রান। রান অন সেন্টেন্স। হ্যাঁ, ওকে। তো এখন দেখেন, এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা আপনি শিখলেন, এবার এই জিনিসটাকেই আমরা একটু ভিন্ন ভাবে আলোচনা করব। ঠিক আছে, যেটাকে হচ্ছে আপনারা ধরেন ওই যে ড্যাংলিং মডিফায়ার বা হিসেবে জানেন, কি বলে, মিসপ্লেসড মডিফায়ার। ঠিক আছে, এই নামে আপনারা চিনেছেন ইউজুয়ালি। তো আমরা আজকে মূলত ওই কনসেপ্ট গুলাকেই একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলেন আমরা লেকচারটা শুরু করি। ওকে। তো লেকচারটা শুরু করার আগে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসব। হ্যাঁ, একটু বসেন, জাস্ট 2টা মিনিট। ওকে, একটু জাস্ট বসেন। তো ক্লাসগুলো কেমন লাগছে, মানে ইফেক্টিভ মনে হচ্ছে কি? ভালো দাদা। তো ড্যাংলিং মডিফায়ারের জন্য আমার সবচাইতে প্রিয় যেই মানে ম্যাটেরিয়ালটা, খুব ছোট্ট একটা ম্যাটেরিয়াল, এটা অত বড় কিছু না, কিন্তু এটা আপনাদের রাইটিং বলেন বা এমসিকিউ বলেন, যেখানেই বলেন না কেন, সব জায়গাতেই কিন্তু এটার একটা বিশাল প্রয়োগ আছে। তো এই প্রয়োগটা আজকে আমরা একটু ক্লিয়ার করব। ঠিক আছে, তো এখন প্রশ্ন আসবে যে ভাই ড্যাংলিং মডিফায়ারটা আসলে কি। তো ড্যাংলিং মডিফায়ারটা বুঝতে গেলে প্রথমেই আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ারের ব্যাপারটা অনেক দিক থেকে হতে পারে। অ্যাডজেক্টিভ ক্লজের দিক থেকে হতে পারে, অ্যাডভার্ব ক্লজের দিক থেকে হতে পারে। শুধু মডিফায়ার যে ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেস মডিফায়ার যে শুধুমাত্র আপনার ওই থেকেই হবে, কি বলে, ওই আহ, যে কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকেই হবে, ব্যাপারটা কিন্তু ওইরকম না। ড্যাংলিং মডিফায়ারটা উই ক্যান ডিসকাস ফ্রম মেনি পয়েন্ট অফ ভিউ, অনেক ভিউ পয়েন্ট থেকে আমরা আলোচনা করতে পারি। তবে যেহেতু আমি একটা বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যে আপনাদেরকে আমি একটু ভিন্ন উপায়ে পড়াগুলো শিখাবো, একদম ভিতর থেকে নিয়ে আসব, তাই আমি একটু
আলোচনা করে করে আগাই, দেখি আমরা পারি কিনা। চলেন। তো ধরেন আমি একটা বাক্য লিখলাম। বাক্যটা কি? আমি লিখলাম যে সুমন হু ইজ এ স্টুডেন্ট অফ IBA টিচেস ইংলিশ। একটা বাক্য লিখলাম। এই বাক্যের মেইন ক্লজ কোনটা? মেইন ক্লজ কোনটা একটু বলেন তো আমাকে শুনি। সুমন টিচার্স ইংলিশ। সুমন টিচেস ইংলিশ, ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে 8 নম্বর ক্লাস না আপনাদের? জি দাদা। হ্যাঁ, আজকে 8 নম্বর ক্লাস। ওকে। তো সুমন টিচেস ইংলিশ এটা মেইন ক্লজ, আর সুমনের অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে হু ইজ এ স্টুডেন্ট অফ IBA, নাকি? জি। আচ্ছা, আমি আরেকটা বলি, দেখেন। আমি আরেকটা ধরুন বললাম যে রহিম হু ওয়াজ ওয়াকিং, ঠিক আছে, হু ওয়াজ ওয়াকিং, যে কোন দিক দিয়ে হাঁটতে পারে বলেন দিয়ে বুদ্ধি করে, কোথা দিয়ে তারা হাঁটাতে পারি, আমরা একটা এক্সাম্পল দেন। In the garden. On the road. কি বলেন বুঝি না? রিভার সাইড দেন। এই যে দেখছেন, এই যে মেয়ের এক্সাম্পল দিচ্ছে কি রিভার সাইড দিয়ে, না? ব্যাংক অন দ্য রিভার। তাই না? আচ্ছা আচ্ছা, আমি মনে করেন বললাম যে একটু দাঁড়ান, আমি একটা এক্সাম্পল মিলিয়ে নিই, কারণ ওই একদম ডিরেক্টলি বানায় দিব তো, এই জন্য আর কি বলতেছি, ঠিক আছে? With a guard দিয়ে দেন দাদা। দিলাম, সমস্যা নেই, নর্মাল ভাবে দিই। হ্যাঁ, হু ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, নাকি? রহিম হু ওয়াজ ওয়াকিং অন দ্য রোড স এ স্নেক, একটা সাপ দেখলো। আচ্ছা, এবার দেখেন, আমি যদি বলি যে দা আর্থ, দা আর্থ, সরি দা আর্থ না, আমি মনে করেন লিখলাম, যে the house that was built, ঠিক আছে, 150 years ago is now being destroyed. The house that was built in eto years ago is destroyed due to Russia's attack. এই ধরনের আমি লিখলাম। হ্যাঁ, এখন দেখেন এই হু ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ না রহিম সাহেবের? জি দাদা। আচ্ছা, দ্যাট ওয়াজ বিল্ড এত এত, এটা হচ্ছে বিল্ডিং এর অ্যাডজেক্টিভ ক্লজ, হাউস, তাই না? এটা বুঝতে পারছেন তো নাকি সবাই? না ইজ ডেস্ট্রয়েড তো হবে না। হ্যাঁ ইজ ডেস্ট্রয়েড কি হবে? হ্যাঁ, বলতে পারেন, কোনো সমস্যা নেই, কেন হবে না? দ্য হাউস ইজ ডেস্ট্রয়েড। ওটা অ্যাডজেক্টিভ ক্লজ না না। সেটা বলতেছে দাদা ওটা ওটা কি clause। অ্যাডজেক্টিভ ক্লজ নাকি? ইজ ডিস্ট্রয়েড। আচ্ছা, ও চিজ পর্যন্ত নিয়ে নিছি। আচ্ছা, সমস্যা নেই, ওটা বসে দিচ্ছি। এবার ঠিক আছে? জি দাদা, ঠিক আছে। তাহলে এগুলো সবই হচ্ছে কি হলুদ পার্ট গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন Adjective এটা clause। মজা শিখে আপনাকে, দেখেন, যখন কোনো অ্যাডজেক্টিভ ক্লজ হু দিয়ে শুরু হয়, বা দ্যাট দিয়ে শুরু হয়, বা হুইচ দিয়ে শুরু হয়, এরপরে যদি তার ভার্ব পাওয়া যায়, মানে ওই অ্যাডজেক্টিভ ক্লজের, তাহলে আপনি ওই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করতে পারেন। বাট রিডিউস করতে পারেন, আমি কিন্তু বলি নাই যে করতেই হবে। তো করতে গেলে নিয়মটা কি দেখেন, প্রথমেই এই যে আপনার হু, দ্যাট, হুইচ আছে, এটা কেটে দিতে হবে। এটা কেটে দেওয়ার পরে যদি কোনো প্রকার কোনো অক্সিলিয়ারি বা মডাল ভার্ব পান, সেটাকেও কেটে দিবেন। কেটে দেওয়ার পর যদি দেখেন যে নো মেইন ভার্ব, দেন নো মোর চেঞ্জ ইজ রিকোয়ার্ড। যদি মেইন ভার্ব না পান, তাহলে কোনো চেঞ্জের প্রয়োজন হবে না। আর যদি দেখেন যে না মেইন ভার্ব আছে, তাহলে দেখতে হবে মেইন ভার্ব যদি অ্যাক্টিভ হয়,
তাহলে ওটা যেই টেন্সেই থাক না কেন ওটা ভার্বের সাথে ING আইএনজি, আর যদি প্যাসিভ হয়, মেইন ভার্বটা প্যাসিভ হয়, তাহলে নো চেঞ্জ ইজ রিকোয়ার্ড। মনে করেন এটা একটা তত্ত্ব আপনাদের সামনে আমি দাঁড় করাইছি যে অ্যাডজেক্টিভ ক্লজকে কিভাবে ছোট করবেন, ঠিক আছে? ওকে, তাহলে এই 4টা স্টেপ ফলো করে আমরা এবার উপরের সেন্টেন্স গুলোকে দেখব ছোট করা যায় কিনা। আমি কিন্তু আপনাদেরকে একদম ভিতর থেকে শিখায় নিয়ে আসতেছি স্টেপ বাই স্টেপ। তো দেখেন হু দ্যাট হুইচ এর পরে ভার্ব থাকতে হবে, আমরা কিন্তু এখানে হু এর পরে ইজ একটা ভার্ব পেয়ে গেছি অলরেডি। এই যে হু ওয়াজ ওয়াকিং, হু এর পরে কিন্তু ভার্ব পেয়ে গেছি। এই যে দ্যাট ওয়াজ বিল্ড, আমি কিন্তু অলরেডি ভার্ব পেয়ে গেছি। তো যেহেতু আমি ভার্ব পেয়ে গেছি, তার মানে আমি বলতে পারি যে আমি চাইলে এদেরকে রিডাকশন করে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। রিডাকশন করার নিয়ম কি? প্রথমে হু দ্যাট হুইচ কাটতে হবে, এই যে হু কাটলাম, এই যে হু কাটলাম, তারপরে হচ্ছে এই যে দ্যাট কাটলাম, হয়ে গেল, ঠিক আছে? এরপর কি বলছে খেয়াল করে দেখেন, অক্সিলারি বা মডাল ভার্ব, এই যে ইজ কাটলাম, ঠিক আছে, এই যে ওয়াজ কাটলাম, এই যে ওয়াজ কাটলাম, ঠিক আছে? এখন বললাম কি, কাটার পরে যদি দেখেন যে নো মেইন ভার্ব, দেন নো মোর চেঞ্জেস নিডেড। এই দেখেন যে এই স্টুডেন্ট অফ আইবি, এখানে কিন্তু কোনো মেইন ভার্ব নাই, তাই এখানে কোনো চেঞ্জ করতে হবে না। কিন্তু যখন দেখবেন এটা মেইন ভার্ব নাই, আর কিছু করতে হবে না, তখন লিখে মনে রাখবেন যে সেপারেটেড বাই কমাস, কমা দিয়ে সেপারেট করতে হবে। কিরকম করে? এই যে দেখেন আগে একটা কমা আর হইতেছে পরে একটা কমা, সেপারেট করবেন। আর এটাকেই মূলত আমরা বলি হচ্ছে অ্যাপোজিটিভ। অনেকে অনেক নামে ডাকে, আমি এটাকে অ্যাপোজিটিভ বলি, ঠিক আছে? আর এই যে দেখেন হু ওয়াজ ওয়াকিং, এটা কি অ্যাক্টিভ ছিল না প্যাসিভ ছিল বলেন তো বুদ্ধি করে? অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হলে কি বললাম, মেন ভার্বটাকে আইএনজি করতে হবে। তো এটা তো অলরেডি আইএনজি ফরম্যাটে আছেই, তাহলে এটা কিছু করার দরকার নাই। আর এই যে দ্যাট ওয়াজ বিল্ড, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বলেন তো বুদ্ধি করে? প্যাসিভ। তাহলে এটাকে আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? তো এই যে আপনার আমি পেলাম কি অ্যাপোজিটিভ পেলাম, বাট যখন আইএনজি যুক্ত হয় এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপিয়াল। পার্টিসিপল না কিন্তু, আই রিপিট, পার্টিসিপিয়াল। আর যেটা পাস্ট থাকে, সরি প্যাসিভ থাকে, ওটাকে বলা হয় পাস্ট পার্টিসিপিয়াল। এখন আপনি বলতে পারেন যে ভাই সারা জীবন শুনছি হইলো এই পার্টিসিপল, এখন আপনি বলতেছেন পার্টিসিপিয়াল, এইটা আবার কেমনে হইলো? মনে রাখবেন পার্টিসিপল হচ্ছে একটা ওয়ার্ড, আর পার্টিসিপিয়াল হচ্ছে যখন একাধিক ওয়ার্ড পার্টিসিপলের কাজটা করতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন কি বলছি? না। হ্যালো দাদা আরেকবার একটু বলবেন? ওয়াকিংটা পার্টিসিপল বাট ওয়াকিং অন দ্য রোড প্রেজেন্ট পার্টিসিপিয়াল এরকম। এক্স্যাক্টলি, ব্রিলিয়েন্ট, এই তো। হ্যাঁ, যেমন আমি যদি বলি, মনে করেন আমি যদি বলি যে ফ্লাইং বিজ, এখানে বি হচ্ছে গিয়ে নাউন, তাহলে এই ফ্লাইংটা কি? পার্টিসিপল, একটা ওয়ার্ড। কিন্তু এটা বেসিক্যালি কি করছে, পার্টিসিপল কি করে, এটা আমাদের পরবর্তী লেকচারেও আছে, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। এটা তো আপনারা মোটামুটি জানেন অনেকেই, নাকি? তাই না? তো পার্টিসিপলের কাজ হলো অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হয়। এখন এখানেও কিন্তু ওয়াকিং অন দা রোড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, এখন রিডাকশন করে ফ্রেজ হয়েছে, যার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপিয়াল। ওই যে আইএনজি আছে, তাই প্রেজেন্ট পার্টিসিপল না বলে পার্টিসিপিয়াল বলছি, কারণ এখানে একাধিক ওয়ার্ড আছে। ব্যাপারটা বুঝতে পারলাম? শুধু দাদা শুধু ওয়ার্কিং কে প্রেজেন্ট পার্টিসিপল বলবো, আর ওয়ার্কিং শুধু অন দ্য রোড ওয়াকিং হলে প্রেজেন্ট পার্টিসিপল হতো, কিন্তু যেহেতু ওয়াকিং অন দ্য রোড তাই এটা প্রেজেন্ট পার্টিসিপিয়াল, মানে নাউন আর হলো নাউন ফ্রেজ, পার্টিসিপিয়াল। বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা। আচ্ছা, এখন এটা থেকে প্রশ্ন হবে না, প্রশ্ন হবে কোন জায়গা থেকে? আমি যদি জিজ্ঞেস করি এই যে এই স্টুডেন্ট অফ আইবিএ, এটাকে আমি বললাম অ্যাপোজিটিভ, এটা কার অ্যাপোজিটিভ এইটা আমাকে বলেন এবার। সুমনের। এটা সুমনের অ্যাপোজিটিভ। আমি যদি বলি ওয়াকিং অন দ্য রোড, এটা কার প্রেজেন্ট পার্টিসিপিয়াল বলেন তো বুদ্ধি করে? রহিম। রহিম কাটতেছে, এই রহিম। যে বিল্ড 150 ইয়ার্স এগো, এটা কার পাস্ট পার্টিসিপিয়াল বলেন তো? দা হাউস। দা হাউস। এটা কিন্তু হাউজের। তো মনে রাখবেন যার পার্টিসিপিয়াল তার সাথেই থাকতে হবে, ওটা অন্য কারো সাথে নিয়ে বসাইতে পারবেন না।
যেমন আমি যদি এখন ধরেন ধুম করে বলি যে ভাই, আমি ধুম করে বললাম যে রহিম, ঠিক আছে, রহিম স এ স্নেক, কমা দিয়ে বললাম যে ওয়াকিং অন দা রোড, এই দিয়ে, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। কারণ এখন এটা দেখে মনে হচ্ছে যে এটা বুঝি মূলত স্নেকের প্রেজেন্ট পার্টিসিপিয়াল, তাই না? জি দাদা। মনে হচ্ছে না? এই যে এটাই হচ্ছে গিয়ে আপনার মিসপ্লেসড মডিফায়ার, মানে ওর অবস্থান যেখানে হওয়া উচিত সেখানে কিন্তু হয় নাই। তো যখন অ্যাডজেক্টিভ ক্লজের রিডাকশন করে এদেরকে অ্যাপোজিটিভ বা প্রেজেন্ট পার্টিসিপিয়াল বা পাস্ট পার্টিসিপিয়াল বানানোর পরে যার প্রেজেন্ট পার্টিসিপিয়াল বা যার পাস্ট পার্টিসিপিয়াল বা ইউ ক্যান সে যার অ্যাপোজিটিভ তার সাথে বসানো না হয়, তখনই এটা হয়ে যায় মিসপ্লেসড মডিফায়ার। ব্যাপারটা কি বুঝতে পারলাম? দাদা, তাহলে আমরা সাপটা তো রোদে হাঁটতে পারে না, যদি সাপ আমরা কি বলি যে কখনো হাঁটে? সাপ না, কখনো মানে হাঁটে? জীবনে কোথাও আচ্ছা, পড়ছেন যে সাপ না না, হাঁটতেছে? সরি, ঠিক আছে। সাপ তো কোনো হাঁটে না, সাপ হচ্ছে সরীসৃপ প্রাণী। সরীসৃপ হ্যাঁ, প্রাণী। সরীসৃপ। মেরুদণ্ড নেই। হ্যাঁ, তার মানে এই যে এটা যার প্রেজেন্ট পার্টিসিপিয়াল তার সাথে বসে নাই, কিংবা আমি যদি মনে করেন বলি যে ধরেন আমি আপনাকে বললাম যে সুমন টিচেস ইংলিশ, কমা দিয়ে বললাম এ স্টুডেন্ট অফ আইবিএ। এখন এটা কি ইংলিশের অ্যাপোজিটিভ নাকি সুমনের অ্যাপোজিটিভ বলেন তো একটু আমাকে? এটা সুমনের এ পজিটিভ। এটা সুমনের অ্যাপোজিটিভ, এটা কিন্তু ইংলিশের না, তাহলে ভুল করতেছি। আমি যদি বলি যে দ্য হাউস ইজ ডিস্ট্রয়েড ডিউ টু রাশিয়াস অ্যাটাক, কমা দিয়ে বললাম বিল্ড 150 ইয়ার্স এগো। তাহলে এই যে বিল্ড 150 ইয়ার্স এগো, এটা কার পাস্ট পার্টিসিপেন্ট? রাশিয়ার house. হামলার নাকি হাউসের? হাউজের। এই The house. The house. সবগুলোই তাহলে কি এটা প্রত্যেকেই মিসপ্লেসড। কিন্তু রাইটিং এ গিয়ে কিন্তু আপনি কি জানেন, রাইটিং এ গিয়ে কিন্তু আমি হর হামেশা এগুলো পড়াই, কারণ রাইটিং এ গিয়ে কিন্তু এগুলো সব আবার রাইট ধরা যাবে, কোনো সমস্যা নাই। কেন রাইট ধরা যাবে তার আবার সলিড এক্সপ্লেনেশনও আছে, সেটা আমরা রাইটিং ক্লাসে আলোচনা করবো, বকবক করবো। কিন্তু এমসিকিউ ইংলিশে গিয়ে যখন আপনি লিখবেন তখন খেয়াল করতে হবে যে এটা কার মডিফায়ার, ওর যার মডিফায়ার ও তার সঙ্গেই বসবে। এখন প্রশ্ন হলো, আই রিপিট, এখন প্রশ্ন হলো যে আমি কেমনে বের করবো যে এটা কে কার মডিফায়ার, ঠিক আছে? সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার একটা উপায় হচ্ছে, সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, যদি আপনি অ্যাপোজিটিভস নিয়ে প্রবলেমে পড়েন যে এটা কার অ্যাপোজিটিভ, এটা কি, আমি এখানে সহজ করে লিখছি তাই আপনি সহজে বুঝতেছেন। যদি আপনি কনফিউশনে পড়ে যান যে এই অ্যাপোজিটিভটা কার, এটা কি সুমনের অ্যাপোজিটিভ নাকি এটা ইংলিশের অ্যাপোজিটিভ, তখন এই অ্যাপোজিটিভটাকে বাংলায় প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? যে দাঁড়ান বলতেছি, প্রশ্নটা করবেন যে কে, এই কে দিয়ে প্রশ্ন করবেন। আর যদি দেখেন আইএনজি দিয়ে শুরু হয়েছে তাহলে প্রশ্ন করবেন যে কে করে। আর যদি দেখেন পাস্ট পার্টিসিপিয়াল প্যাসিভ দিয়ে শুরু হয়েছে, থার্ড ফর্ম দিয়ে, তাহলে কাকে করা হয়। এইভাবে যদি আপনি প্রশ্ন করে নেন তাহলে আপনার আর কোনো সমস্যা নাই। এই তিনটা প্রশ্ন আপনাকে বলে দিবে যে বাক্যের মধ্যে এটা কার সাথে মডিফিকেশনের কাজ করতেছে। যেমন আমি যদি বলি প্রথমটাতে আসি যে কে করে, এই যে ওয়াকিং অন দা রোড, এই হাঁটাহাঁটিটা কে করে? সাপ করে না রহিম করে বলেন তো? রহিম করে। রহিম সাহেব করে, তাহলে এটা রহিম সাহেবের মডিফায়ার, রহিম সাহেবের লগে নিয়ে বসান। আমি যদি বলি এই স্টুডেন্ট অফ আইবিএ, কোনো ভার্ব নাই এখানে এটুকুর মধ্যে, এটা কে? আইবিএ ছাত্র কে, ইংলিশ নাকি সুমন? সুমন। সুমন। তাহলে এটা সুমনের মডিফায়ার। আমি যদি বলি প্যাসিভ থেকে কাকে করা হয়, 150 বছর আগে কাকে করা হয়, মানে কাকে নির্মাণ করা হয়, তাহলে এটা কাকে করা হয়েছে, হাউসটাকে না The রাশিয়ার house. হাউসটাকে? The house. হ্যাঁ, তার মানে কারেক্ট অ্যান্সার গুলো আমরা তো বুঝে গেলাম, ধরতে পারলাম ব্যাপারটা আমরা। তাহলে পুরো ব্যাপারটা কি হয়েছে? জি দাদা। জি দাদা। দাদা এখন এখানে হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে আপনি বললেন যে জিনিসটা রিটেনে লেখা যায় বাট প্রিলির ক্ষেত্রে ভুল হবে, এখন এই হ্যাঁ। টাইপস কোশ্চেন যদি আমার এররের ক্ষেত্রে আসে, এটা কি হ্যাঁ। মানে একটা ওয়ান কাইন্ড অফ এরর হিসেবে আমি ধরবো? আপনি এমসিকিউ তে এটা অবশ্যই এরর ধরবেন, এমসিকিউ তে গিয়ে আপনি এটাকে অবশ্যই এরর ধরবেন।
কিন্তু রিটেনে গিয়ে আমরা এটাকে এরর ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? এটারও একটা সলিড এক্সাম্পল আছে। সলিড এক্সাম্পলটা কি আমি বুঝাই দিই। ধরেন যদি প্রশ্ন করেন যে ভাই, ধরেন আমি একটা বাক্য লিখছি যে সুমন টিচেস, আনমিউট করেন প্লিজ। কমা দিয়ে বললাম এই স্টুডেন্ট অফ আইবিএ। এখন ধরেন আপনার কাছে মনে হয়েছে কি জানেন যে এই স্টুডেন্ট অফ আইবিএ তো সুমন, তাহলে এটা ইংলিশের পাশে বসে ইউ আর রাইট। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে ভাই এই বাক্যে এই স্টুডেন্ট অফ আইবিএ হওয়ার মতো একজনই আছে, সেটা সুমন। কারণ ইংলিশ আর যাই কিছু হোক, সে কোনো ব্যক্তি না যে সে আইবিএ ছাত্র হবে। তো যেহেতু বাক্যে এরকম মডিফাই করার মতো একটা অপশনই আছে, তাই তার মডিফায়ারটা তার সাথে না বসিয়ে আপনি রেয়ার কেসে দূরে নিয়ে বসাতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম, একটু অ্যাডভান্স বাক্য লিখি। ধরেন আমি লিখলাম যে রাশিয়া হ্যাজ ইন্টেন্সিফাইড ইটস অ্যাটাক, ঠিক আছে, রাশিয়া হ্যাজ ইন্টেন্সিফাইড ইটস কি ইটস ব্যালিস্টিক মিসাইল, ধরো মিসাইল বা ভুলেছে কোন জায়গায়, আচ্ছা একটা আই হবে, ইটস ব্যালিস্টিক মিসাইল অ্যাটাকস, ঠিক আছে, টু কি করতে, টু to halt the advancing force of Ukraine। মনে করেন আপনি এটা লিখছেন, হ্যাঁ। এখন একটা জিনিস বলি, দেখেন এখন যদি আমি আপনাকে মনে করেন ধুম করে একটা এম ড্যাশ দিয়ে বা একটা কমা দিয়ে বললাম যে কনসার্নড, ঠিক আছে, না সরি, আমি যদি বলি যে ফাইটিং এগেইনস্ট NATO's political hegemony। আচ্ছা, বাক্যের মিনিংটা কি পড়ে আমরা শুনি। রাশিয়া তার ব্যালিস্টিক মিসাইল অ্যাটাকটা বাড়াই দিছে। কেন বাড়াইছে? একটু হাল্ফ হবে না, টি হবে, টু হাল্ট, থামাতে, দ্য অ্যাডভান্সিং ফোর্স অফ ইউক্রেনের এগিয়ে আসা সৈন্যকে থামায় দেওয়ার জন্য। এইটুকু বাংলা বুঝতে পারছেন? জি দাদা। জি ভাই। এখন আমি যদি বলি যে ফাইটিং এগেইনস্ট ন্যাটোস জিওপলিটিক্যাল হেজেমনি, এই কথাটা বললে আপনি কিন্তু দেখেই বলবেন যে ভাই এটা তো প্রেজেন্ট পার্টিসিপিয়াল। তাহলে প্রশ্ন করতে হবে কে করে, যে ন্যাটোর জিওপলিটিক্যাল হেজেমনির বিরুদ্ধে কে যুদ্ধ করে বলেন তো? ইউক্রেন করে নাকি রাশিয়া করে? রাশিয়া করে। ইউক্রেন কোনোভাবেই এটা করে না, আমরা জানি। তো এই ক্ষেত্রে আমি যদি বাক্যটা হিসেবে লিখি, আমি ভুল বলতে পারবো না। কারণটা কি হতে পারে? রাইটার পুরো তথ্য দেওয়ার পর তার কাছে মনে হয়েছে যে এটা অ্যাড করা উচিত, তাই উনি অ্যাড করছে। কিন্তু এমসিকিউ ইংলিশে গেলে এটা 100% ভুল ধরতে হবে আপনাকে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি স্যার। ঠিক আছে, কারণ কোন ইউক্রেন তো আর যাই কিছু হোক ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এটা পুরো দুনিয়া জানে। তো এখানে ধরে নিতে হবে এটা রাশিয়াকেই মডিফাই করতেছে, কনফিউজড হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। কিন্তু কিন্তু আমি যদি আপনাকে যদি বলি যে মনে করেন দ্য অ্যাডভান্সিং ফোর্স অফ টার্কি, এখন যদি বলি ফাইটিং এগেইনস্ট ন্যাটোস জিওপলিটিক্যাল হেজেমনি, এখানে এটা অবশ্যই কাকে মডিফাই করে? টার্কিকে নাকি রাশিয়াকে? বলেন তো বুদ্ধি করে। হ্যালো, এটা কাকে মডিফাই করছে বলেন? কাকে? টার্কিকে। এটাও রাশিয়াকেই মডিফাই করছে, কারণ টার্কি তো নেটোর মধ্যে অন্তর্ভুক্ত রে ভাই, তাই না? জি দাদা। এটা কেন আপনি বলতে পারবেন না যে ভাই এটা লিখতে গেলে ভুল হবে কিনা? এটাও রাইট হবে। কিন্তু আমি যদি এবার বলি রাশিয়া হ্যাজ ইন্টেন্সিফাইড ইটস ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক টু halt the advancing force of India, এইবার কিন্তু কনফিউশন। কারণ কি ইন্ডিয়া এবং রাশিয়া দুই পার্টি কিন্তু ন্যাটোর বিরুদ্ধে অবস্থান, যদি ইন্ডিয়া ডিরেক্টলি বলে না। রাইট নাও আপনার কাছে কিন্তু কনফিউশন অ্যারাইজ করতে পারে যে এখানে কে আসলে ন্যাটোর এগেইনস্টে আছে, বুঝতেছি না। তখন আপনি প্রশ্নকর্তাকে বলবেন যে এটা তো ভুল হয়ে গেল, তার মানে এটা ঠিকঠাক করে মডিফাই করতে হবে। ডিড ইউ গেট মাই পয়েন্ট?
জি দাদা। দাদা এখন পরীক্ষার হলে আপনাকে এরকম প্রশ্ন কখনো দেওয়া হবে না, এই আচ্ছা, বিষয়ে ভয় পায় না। দাদা এমসিকিউ তে আপনাকে নরমাল প্রশ্ন দেওয়া হবে। হ্যাঁ বলেন, শুনছি। রাইটিং এও তাহলে এই জিনিসটা এই ক্ষেত্রেটা ঠিক করতে হবে, তাই না? মানে এক্ষেত্রে এক্ষেত্রে নেটোর বিরুদ্ধে যুদ্ধ করতেছে কে? রাশিয়া করতেছে, তাই রাশিয়ার পরে নিয়ে বসায় দেন, হয়ে গেল, শেষ। হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে ক্লিয়ার করতে হবে আবার, না হলে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা এবার? জি দাদা বুঝছি। বুঝতে পারছি। দাদা বলেন। তাহলে সব মানে সব ম্যাক্সিমাম অ্যাপোজিটি অ্যাডজেক্টিভ ক্লজ এর কাজ করে আর কি, অ্যাডজেক্টিভ ক্লজ গুলোকে রিডাকশন করে অ্যাপোজিটিভ বানায়। অ্যাডজেক্টিভেরই কাজ করে, কারণ অ্যাপোজিটিভের ইন এ সেন্স অ্যাপোজিটিভের সৃষ্টি তো হইছে কি থেকে? আপনার অ্যাডজেক্টিভ ক্লজ থেকে। প্রেজেন্ট পার্টিসিপিয়াল সৃষ্টি হইছে কি থেকে? অ্যাডজেক্টিভ ক্লজ থেকে। পাস্ট Adjective পার্টিসিপিয়াল সৃষ্টি হইছে কোথা থেকে? ওই অ্যাডজেক্টিভ ক্লজ থেকে তো সৃষ্টি হইছে, তাই না? বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? তাহলে এবার একটু বলো, রেসপন্স প্লিজ। জি দাদা। বুঝতে পারছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, শুনছি, বলেন। স্যার আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপিয়াল মানে এখানে ওয়াকিং অন দি রোড, এটা আগে যেটা ছিল হু ওয়াজ ওয়াকিং অন দি রোড, এটা তো স্যার অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, সেটা ধরতে পারছি। এবং স্যার আপনি একটা কথা বলেছিলেন আমাদের ডিসকাশনের সময় যে রহিম ওয়াকিং অন দি রোড, এই পুরোটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ। রহিম ওয়াকিং অন দ্য রোড নাউন বা নাউন ফ্রেজ বলি নাই, ওটা বলার সময় বলেছি যে নাউন হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, নাউন ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ড। একইভাবে পার্টিসিপল হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, পার্টিসিপল ফ্রেজ সরি প্রেজেন্ট পার্টিসিপিয়াল এটা হচ্ছে একাধিক ওয়ার্ড। ওইটার সাথে সিনক্রোনাইজ করে বলেছিলাম। বুঝতে পেরেছেন আপু বিষয়টা? হ্যাঁ স্যার, এখন বুঝতে পেরেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ওকে, এবারে দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে যে এই এই পার্টিসিপিয়াল ফ্রেজ বা ড্যাংলিং মডিফায়ারের প্রশ্ন সবসময় যে আপনাকে এত সহজ করে দিবে তাও কিন্তু না, একটু ভিন্ন উপায়েও কিন্তু আপনাকে দিতে পারে। তো এখানে আমি আপনাকে একটা জিনিস এবার দেখাই, দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই নেট থেকে নেওয়া একটা জিনিস, ওইটাকে জাস্ট আমি একটু আপনাকে পড়াই দিচ্ছি, দেখেন। একটু দাঁড়ান ভাই। Just a second, just a second. একটু দাঁড়ান, আমি এটাকে একটু বানায় আনি ঠিক মতো করে। হ্যাঁ। বাসায় পড়াশোনা করতেছেন নিয়মিত, নাকি ওই ক্লাস নাম কাওয়াস্তে করে তারপরে কোনো খোঁজ খবর নেই? কোনটা, সত্যি কথা বলুন। দাদা এগুলার একটা এক্সাম দরকার, এক্সাম হইলে আমাদের জন্য ক্লিয়ার হয়। এক্সাম নিব, এগুলো এক্সাম নিব। তো ওই যে 9 তারিখ পর্যন্ত একটু সময় দেন, সবগুলোর এক্সাম্পল আছে প্রত্যেকটা। আমি যে 10,000 এমসিকিউ পড়াবো বলছি, আপনাকে 10,000 এমসিকিউ আমি দিবই দিব, টেনশন নিয়েন না, ঠিক আছে? কেন আমাদের তো ভোকাবুলারি এক্সাম রানিং আছে না, এটার এক্সামটা 9 তারিখ থেকে দেখবেন যে আবার শুরু হয়ে গেছে, কোনো সমস্যা না, ঠিক আছে? আর এই আচ্ছা। এক্সামের পরে দাদা একটা সলভ ক্লাসও লাগবে। হ্যাঁ, সলভ ক্লাসও দেবো, ঠিক আছে? হ্যাঁ, ওকে। কিন্তু আপনারা তো আমার পেজ রিভিউ করেন না, আমি দুঃখ পাইছি খুব। আই এম সরি টু সে। না দাদা করি তো। না, পেজ রিভিউ করে না। ওই দিন 150 না 200 জন লোক ক্লাস করছে, বললাম একটু রিভিউ করেন। যদি 10% লোক রিভিউ করতো তাও তো আমার 15টা রিভিউ হইতো। আমি দেখি 3-4 জন করেছে দাদা, আমিও করেছি। 4 জন 4টা রিভিউ করছে, আমি দেখছি তো। জি। কে? পেজ কোনটা? আমার পেজ নাই, আমি হারাই গেছি। এবার দেখেন, এখন ধরেন আপনাকে বলতেছে যে 15টা এক্সাম্পল দিয়ে আসো, এবার আমরা সবাই মিলে সলভ করি, ঠিক আছে? তো ভুলটা বের করতে হবে। তো ভুলটা বের করার জন্য কি পড়বে, এই দেখেন। তো আপনাকে দেখতে হবে যে বাক্যের কোন জিনিসটা আসলে কিভাবে ইউজ করা উচিত, এই জিনিসটা কিন্তু মানে টেকনিক্যালি আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে? এখন সবসময় যে উত্তরে থাকবে তাও কিন্তু না। তো ঠান্ডা মাথায় একটু দেখেন, ঠিক আছে? যেমন দেখেন আমি যদি বলি ক্রাশিং অন দ্য শোর, ক্রাশিং মানে কি একদম ঝাপটি দিয়া পড়তেছে, ঠিক আছে? ক্রাশিং অন দ্য শোর, আমি হলুদ মার্ক করে দিচ্ছি। আই কুড হিয়ার দ্য ওয়েভস। এখন এই যে আপনি ক্রাশিং পাইছেন, এখন তাহলে প্রশ্ন করতে হবে কে করে? তাহলে তীরের উপরে কে ক্রাশ করতেছে, আমি করতেছি না ওয়েভ গুলা করতেছে? বলেন তো বুদ্ধি করে। ওয়েভ গুলা করতেছে। তার মানে এখানে তাহলে মডিফিকেশনটা কি ঠিকঠাক মতো হইলো নাকি হইলো না, বলেন? ওয়েবের পরে হবে।
তার মানে এটার মডিফিকেশনটা এখন এই অ্যান্সারটা কিন্তু অনেক ভাবে হইতে পারে, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে না, ক্রাশিং অন দ্য শোরটাকে আমি এখানে রাখবো, ঠিক আছে, তাহলে আপনি ওটা ঘুরাই দিবেন যে দা ওয়েভস কুড বি হিয়ার্ড বাই মি। আপনি এইভাবে বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আবার আপনি অ্যান্সারটা কিন্তু এইভাবেও করতে পারেন। কিরকম করে করতে পারেন যে ভাই আমি এইভাবে লিখবো যে আই কুড হিয়ার দ্য নিউজ লিখবো, ওকে লিখেন আই কুড হিয়ার দ্য ওয়েভস, ঠিক আছে, পরে একটা কমা দিয়ে আমি মনে করেন লিখলাম যে ক্রাশিং অন দ্য অন দ্য শোর। এইভাবে লেখেন, মোদ্দা কথা হলে একটা ঠিকঠাক মতো বসাই দেবো, ঠিক আছে? তাহলে কিন্তু হইব না। ওকে, মাথায় ঢুকছে তো বিষয়টা? জি দাদা। দাদা এখানে দ্যাট ওয়াজ ক্রাশিং লিখলে হবে না হচ্ছে আরে ভাই দ্যাট ওয়াজ ক্রাশিং দেখবেন কেন? রিডাকশন করে দেওয়াই আছে, আপনি আবার হুদাহুদির ক্লজে নিবেন কি লিখে? ক্লজে নিলে তো ক্লজই হয়ে যাবে, তাই না? এখন এমন যদি হয়, আই রিপিট, এমন যদি হয় যে প্রশ্নে আপনাকে ফ্রেজ না রেখে ক্লজেই দিচ্ছে, সেক্ষেত্রে আপনি ক্লজ করে অ্যান্সার করবেন, কিছু করার তো নয়, তাই না? ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি জি দাদা। মানে মুদ্রা কথা হলো যাই করেন না কেন ঠিকঠাক মতো অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এবার যেমন দেখেন এই যে এটা যদিও অ্যাডভার্ব ক্লজের, এটা আমরা আলোচনায় নিচ্ছি না, এটা আমি রেড মার্ক করে রেখে দিচ্ছি। হ্যাঁ, এই 4 নম্বরটার দিকে এবার আসেন, রাইডিং দিয়ে আসেন, আমরা সলভ করি দেখি। এই যে রাইডিং ইন এ সুইফটলি মুভিং ভেহিকেল, ঠিক আছে, মানে কি? মানে হচ্ছে খুব দ্রুতগামী একটা যানবাহনের উপরে করে রাইড করতেছিল। দ্য ল্যান্ডস্কেপ বিকাম ব্লার্ড, ওই দৃশ্যপটটা কি হয়ে গেল? ঘোলা হয়ে গেল। এখন দেখে মনে হচ্ছে এটা কাকে মডিফাই করতেছে বলেন তো বুদ্ধি করে? ল্যান্ডস্কেপ। এখন ল্যান্ডস্কেপ কি আপনার ওই গাড়ির উপরে বয়ে বয়ে জার্নি করতে পারে? হ্যালো, করতে পারে? না। তাহলে এখানে আসলে কি হওয়া উচিত ধারণাটা বলেন তো বুদ্ধি করে একটু শুনি। হ্যালো, এখানে তাহলে কি হওয়া উচিত বলেন শুনি। হ্যালো, ভেহিকল। এখন আপনাকে তো প্রশ্ন করতে হবে যে কে রাইড করতেছিল? ল্যান্ডস্কেপ কি রাইড করতেছিল? না। ল্যান্ডস্কেপ তো রাইড করতেছিল না, তাই না? তাহলে যে Vehicle? রাইড করতেছিল সে তো এখানে নাই। দ্য ল্যান্ডস্কেপ বিকেম ব্লার্ড, এটার কি অ্যান্সার এখানে কোনোভাবে বের করা পসিবল ডিরেক্টলি? না হ্যালো, দাদা। না। এখন আপনি এটাকে টেকনিক্যালি করতে পারেন যে রাইডিং ইন এ সুইফটলি মুভিং ভেহিকেল, কমা দিয়ে আপনি লিখতে পারেন যে মিস্টার রহিম ফাউন্ড দ্য ল্যান্ডস্কেপ ব্লার্ড। এখন আমি তো আপনাকে সরাসরি লিখে লিখে পড়াচ্ছি, তো আপনাকে খেয়াল করতে হবে প্রশ্নের মধ্যে যে কোথায় ঠিকঠাক মতো বসানো হয়েছে। আমি জাস্ট আপনাকে একটা পসিবল অ্যান্সার দিলাম, বুঝতে পারছেন কি বলছি? হ্যালো হ্যালো, জি দাদা। জি দাদা। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারটা মোটামুটি শিওর। তো এবার আমরা আরো কিছু দেখি পারি কিনা, চলেন এবার আপনারা দুই একটা সলভ করেন দেখি। দাদা একটা কনফিউশন ছিল এখানে। হ্যাঁ বলেন। এখানে ফাউন্ড না দিয়ে ফাইন্ডস দেওয়ার মানে যৌক্তিকতা। ভাই এটা ফাউন্ড হইতে পারে, ফাইন্ড হইতে পারে, উইল ফাইন্ড হইতে পারে, হ্যাভ ফাউন্ড হইতে পারে, হ্যাজ ফাউন্ড হইতে পারে, ওয়াজ ফাউন্ড, যা মন চায় তা হইতে পারে। কথা হইলো একটাই যে রাইডিংটা তুই ঠিক মতো বসাতে পারছিস না, তাইলে আমার হইব, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছেন? তাহলে যে কোনো কি হতে পারে আমি জানি না, আমি কিভাবে কম, আমি কি জানি প্রশ্ন কি দিবে? কিন্তু কথা হচ্ছে এই রাইডিংটা যাকে মডিফাই করতেছে তাকে যেন আমি ঠিকঠাক মতো ইউজ করতে পারি, এটা হলো বড় কথা। ওখানে উইল ফাইন্ড হইতে পারে। হ্যাঁ, বিকামস দেখে বলছিলাম কথাটা যে টেন্স কোনো বা প্রেজেন্ট টেন্স যা মন চায় তা হইতে পারে, আমার কোনো সমস্যা নাই, এই সেন্টেন্সটাও রাইট, কোনো ভুল নাই, ঠিক আছে 100%। দাদা ল্যান্ডস্কেপের পরে ব্লার্ড, মানে ব্লার্ড এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে? He found the landscape blurred. I found him dead. I found him tired. I found the landscape blurred. মাথায় ঢুকছে? জি দাদা। ওকে, এইবার দেখেন, এবার 10 নম্বর এক্সাম্পলের দিকে আমরা আবার একটু যাই। এই দেখেন, while trading water. ট্রেডিং মানে কি বলুন তো বুদ্ধি করে একটু শুনি, পারেন কি? মানে পায়ে চাপার মিল, যে মানে যেটাতে পায়ে চাপ দিলে দিলে মানে বুঝি নাই কি বলছেন, আবার বলেন।
ট্রেডিং মানে হচ্ছে পায়ে চাপ দিলে যে যেটা সামনের দিকে আগায় তাহলে তাহলে এখন প্রশ্ন হলো ট্রেডিং মানে যদি পায়ে চাপ দিয়ে আগায়, দ্য ফিশ সোয়ার্ম ইন লেজি সার্কেল, এই কথাটার অর্থ কি বলেন তো বুদ্ধি করে? মাছটা অলস ভাবে পায়ে চাপ দিয়ে দিয়ে মানে আগাচ্ছিল এরকম। মাছ কি পায়ের চাপ দিয়ে দিয়ে দাগাইতেছিল মনে হয় আপনার না কাছে? না, মাছের পদধ্বনিতে, পানির মানে শব্দে। ব্যাপারটা হচ্ছে আপনি হয়তো বা পানির মধ্যে পা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের চারপাশ দিয়ে দিয়ে ওই মাছগুলো হয়তো বা এই বৃত্তাকার ঘুরে ঘুরতেছিল। ব্যাপারটা বুঝতে পারছেন এবার? তার মানে মোদ্দা কথা হলো এইটা, এই ওয়াইল্ড ট্রেডিং ওয়াটার এটা আর যায় কিছু ফিশ না, এমন কিছু একটা আনতে হবে যে কিনা নিজে ট্রেড করতে পারে। ব্যাপারটা বুঝতে পারছি এবার তাহলে? হ্যালো, জি দাদা। আচ্ছা এই যে 11 নম্বরে আসি। দা বলছে ফিশারম্যান বুঝি নাই কি বললেন, আপনার কথা কেটে আসছে, বুঝি নাই। দা আপনার কথা- ফিশারম্যান আমি আপনার কথা কিছুই বুঝতেছি না ভাই। He said the fisherman. বলছি দা এখানে বলা যাবে কিনা? ওরে ভাই কিছু একটা হবে আর কি, মানে মোদ্দা ফিশারম্যান হোক, রহিম সাহেব হোক, করিম সাহেব হোক, কিছু একটা হবে যে কিনা পানির মধ্যে হাঁটতেছিল। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন তো নাকি? জি দাদা। জি দাদা। ফিশারম্যান হবে কিনা আমি এখন কিভাবে বলবো, এটা প্রশ্নে যা দেওয়া থাকে। মোদ্দা কথা হলো কিছু একটা আনতে হবে যে কিনা ট্রেডিং করতেছে। ফিশ তো আর ট্রেডিং করতেছে না, এটা আমরা বুঝতে পারছি, তার মানে এখানে ভুল আছে। এবারে যে 11 নম্বরটাতে আসেন, বলছে কামিং হোম লেট। দাদা 1 সেকেন্ড। হ্যাঁ বলেন বলেন। হ্যালো, রহিম ট্রেডিং ওয়াটার স দ্য ফিশ সোয়াম ইন লেজি সার্কেল, এখানে কি হয়েল বাদ যাবে তাহলে? এটা অ্যানসারটা মিনিমাম কয়েকশো উপায় আপনি করতে পারেন। এখন এটা বাদ দিবেন কি দিবেন এটা আপনার ইচ্ছা। আপনি যদি বলেন যে ওকে দাদা। রহিম ট্রেডিং ওয়াটার এইভাবে করবেন হবে, আপনি যদি বলেন ওয়াইল্ড ট্রেডিং ওয়াটার সেটাও হবে। এখন অনেক ভাবেই হতে পারে, বাট এইখানে যে ভুল আছে এইটা হচ্ছে আমি আপনাকে ধরাই দিচ্ছি। এটা কি বুঝতে পারতেছেন তো? হ্যাঁ দাদা। এখন আপনি বাইরে থেকে একটা অ্যান্সার নিয়ে আসলে তো আমি আসলে বলতে পারবো না, এটা অনেক কিছু হতে পারে অ্যান্সার। আমি যদি বলি না রহিম হবে না, আমি যদি বলি সুমন হবে, এখন এটা তো আসলে কোনো মানে আলোচনার মধ্যে পড়ে না। এখানে অনেক কিছুই হতে পারে অ্যান্সার, কিন্তু ভুলটা কি ধরতে পারতেছেন সেটা আমাকে বলেন। হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার এই 11 নম্বরে আসেন, যে কামিং হোম লেট। দেখে মনে হচ্ছে বাড়িতে দেরি করে কে আসছে বলেন তো বুদ্ধি করে? দ্য হাউস। মনে হচ্ছে বাড়ি আসছে। এখন বাড়িটাই পার্সন বাড়িটা কি দেরি করে আসতে পারে কখনো মনে হয়? নিশ্চয় আমার না। প্রশ্ন করতে হবে কে কে করছে এই কাজটা, মানে কে দেরি করে আসছে বাসায় নাকি? মানুষ সামন। রহিম করিম একজন মানুষ হতে পারে। এখন আপনি যদি বলেন যে না একটা মানুষ হবে না একটা বিলাই হইব, তাও হইতে পারে যে বিলাইটা দেরি করে বাসায় আসছে কিন্তু মালিক বাড়ি বন্ধ করে দিছে, বাড়ি লাইট সব বন্ধ করে রাখছে, তো কিছু করার নাই তো আমার। হইতেই পারে অ্যান্সার, এটাও হইতে পারে অ্যান্সার, কিন্তু এখানে যে ভুলটা আছে সেটা তো হতে পারছে নাকি? হ্যালো, জি দাদা। কামিং হোম লেট, ঠিক আছে। I found the sorry, I found the house dark, কিছু একটা লিখলাম আর কি ধরেন, ঠিক আছে, বা আমি শুধু আই লিখে ডট 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 দিয়ে দিলাম, মানে দেরি করে কে আসছে? আমি আসছি। এখন আপনি যদি বলেন যে ভাই আই না বলে আমি যদি বলি যে দ্য ল্যান্ডলর্ড লেডি বা ল্যান্ডলর্ড ম্যান, এটা বলবেন, তাও হতে পারে, কোনো সমস্যা নেই। সবকিছু এখানে রাইট, এভরিথিং ইজ রাইট, কোনো ভুল নাই। ঠিক আছে, বুঝতে পারলাম এটা আমরা? জি দাদা বুঝতে পারছি। ওকে, এবার বলছে লিসেনিং টু দ্য কনসার্ট। তাহলে দেখে মনে হচ্ছে এটা কাকে মডিফাই করতেছে, এটা কে লিসেনিং করতেছে বলেন তো মনে হচ্ছে দেখে? দা রেমন। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এই রেমন মানে কি? রেমন মানে বলতে পারবেন কেউ? কোনো কি বলেন তো? কোন মিউজিকের কেউ বলতে পারে না কেন? জানা নেই। কোন মিউজিকের গ্রুপ, ব্যান্ড। ঠিক আছে, কোন মিউজিকের গ্রুপকে বলা হয় রেমন। এখন প্রশ্ন হলো লিসেনিং টু দ্য কনসার্ট দ্য রেমন সিমড ভেরি ফাঙ্কি। এখন প্রশ্ন হচ্ছে যে
গানটা শুনতেছিল যারা, ওই রেমনদেরকে দেখে মনে হয়েছে যে তারা খুব ফাঙ্কি ছিল। এখন আমার প্রশ্ন হলো ভাই, ওরা তো গান গাইতেছে, ওরা তো আর লিসেনিং করতেছে না, তাই না? Am I right? জি স্যার। তাহলে এখানে এমন কিছু আনবো যেটা অ্যান্সার হইতে পারে। আমি বলতে পারি লিসেনিং টু দ্য কনসার্ট দ্য অডিয়েন্স সিমড ভেরি ফাঙ্কি, এটা হইতে পারে। এখন কি হইতে পারে সেটা আমি জানি না, বাট ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? জি দাদা। জি দাদা। আচ্ছা, তাহলে আমরা সলভ জি। করলাম কোনটা কোনটা, আমরা এটা সলভ করলাম, একটু দাঁড়ান, তারপরে 11 নম্বরটা সলভ করলাম, 10 নম্বরটা সলভ করলাম, একটু দাঁড়ান, এগুলো মুছা দিই, এগুলো সব রেকর্ড থাকবে তো, ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? তারপরে একটু দাঁড়ান। সো খুব সুন্দর করে পড়বেন, না পড়লে কিন্তু হবে না, ঠিক আছে? এই কটা সলভ করলাম। আচ্ছা, এইবার আপনারা একটু বলেন, বলতেছে যে ড্রাইভ 2 নম্বরটা, ড্রাইভিং আপ দ্য রক স্ট্রিন মাউন্টেন, মানে পাথুরে পাহাড়ের উপর দিয়ে ড্রাইভিং করতেছিল। কে করতেছিল? প্রশ্ন, কে ড্রাইভ করতেছিল? এই মানুষ। টায়ারটা কি ড্রাইভ করতেছিল না কোনো ব্যক্তি ড্রাইভ করতেছিল? তাহলে বলেন তো। তার মানে এখানে কোনো একটা পার্সনকে নিয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে নাকি? ঠিক আছে কথা? রাইট। তাহলে এখানে একটা ভুল আছে। এইবার 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 খেয়াল করে দেখেন, এখানে কয়েকটা জিনিস আমি আপনাকে আলোচনা করব না। এই 10 নম্বরটা আমি শর্টকাটে গিয়েছি, কারণ এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাডভার্ব ক্লজের আলোচনা থাকবে, ঠিক আছে, এই প্রশ্নগুলো। তাই এগুলাকে আমরা একটু ইয়েলো মার্ক করি। 10 নাম্বারটা ইয়েলো মার্ক থাকবে, তারপরে 14 নাম্বারটা ইয়েলো মার্ক থাকবে, তারপর 15 নাম্বারটা ইয়েলো মার্ক থাকবে। এগুলো সব ইয়েলো মার্ক থাকবে। কারণটা হচ্ছে গিয়ে কি, কারণটা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে অ্যাডভার্ব ক্লজের এক্সাম্পল থেকে আনা হয়েছে। তারপর 3 নম্বরটা ইয়েলো মার্ক থাকবে, তারপরে এই যে আপনার 7 নম্বরটাও ইয়েলো মার্ক থাকবে। তাহলে আমাদের পড়লাম কত? 2, 4, 8, 9, 13। এইবার দেখেন বাকি আছে কোনটা, বাকি আছে 1, 5, 6, 9, 12। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই 1, 5, 6, 9, 12 এগুলো সবগুলোর মধ্যে একটা জিনিস কমন আছে, একটু বলেন তো কি? প্রিপজিশন। প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে। প্রিপজিশনাল ফ্রেজ। এখন প্রিপজিশনের জন্য আমরা একটা জিনিস আগে ক্লিয়ার করব। হ্যাঁ, এই জিনিসটাও আমাদের খুব একটা আলোচনা করা হয় না কোথাও, আমি দেখছি, কিন্তু এই জিনিসটা আমাদের আলোচনা করে নিতে হবে। আমি একটু ওয়াশরুম থেকে আসি 2 মিনিট, হ্যাঁ, একটু জাস্ট। ওকে, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি দাদা। আপনি অনেক ফাস্ট। হ্যাঁ, কি ফার্স্ট বুঝি নাই? ওয়াশরুম থেকে অনেক দ্রুত বের। না, ওয়াশরুম অনেক না, আমার হচ্ছে একটু হয়, সমস্যা হয়তো, আমার সুগারের পেশেন্ট তো ভাই, যেটা সত্যি কথা, ওই একটু বারবার ওয়াশরুমে যেতে হয়, কিছু করার থাকে না। না সমস্যা নেই দাদা, আপনি রিল্যাক্সে করেন। এবার দেখেন এই জায়গাগুলোতে এই প্রিপজিশন নিয়ে একটা জিনিস বলি। এই প্রিপজিশন নিয়ে যে সেন্টেন্স গুলো আছে, আপাত দৃষ্টিতে মানে দেখে কোনো ভুল পাওয়া যায় না, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু ব্ল্যাটেন্ট মিস্টেক আছে। কি মিস্টেক আছে এটা ক্লিয়ার করব। প্রথমে আমরা এগুলো কপি করে নিয়ে আসি, এই এক্সাম্পল গুলোকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, এই এক্সাম্পল গুলোকে কপি করে নিয়ে আসি, এই এক্সাম্পল গুলোকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে? একটু দাঁড়ান, এই এক্সাম্পল গুলোকে কপি করে নিয়ে আসি, তারপরে হচ্ছে 9 পরে হচ্ছে এই এক্সাম্পল গুলোকে কপি করে নিয়ে আসি। নেন, এবার দেখে আলোচনাটা করি। বাক্যগুলো দেখতে পারতেছেন না আপনারা সবাই? জি দাদা। আচ্ছা, এখন ধরেন আপনাকে বলতেছে যে এগুলার ভুলগুলা বের করো।
এই ভুলটা ভালো করে শিখে রাখেন, কাজে লাগবে। এগুলো হচ্ছে যখন একটু টেকনিক্যাল বা ট্রিকি কোশ্চেন দেওয়ার চেষ্টা করে তখনই হচ্ছে আপনার এই প্রশ্নগুলো করে। ঠিক আছে, দেখেন খুব সিম্পল ভাবে বললে আমাদের দেখতে হবে যে এই হলুদ মার্ক করা প্রিপোজিশনাল এই ফ্রেজ গুলা ঠিকঠাক মতো আছে কিনা, ঠিকঠাক মতো আছে কিনা। ঠিক আছে, একটা জিনিস বলি, ব্যাপারটা ভালো করে বুঝেন, একটু ইলাবোরেটলি বলার চেষ্টা করব, ভালো করে দেখেন, কাজে লাগবে আশা করি। মনে রাখবেন এটা নিয়ে আমাদের বিশদ ডিসকাশন আছে ভার্বের ক্ষেত্রে, জাস্ট শর্টকাট করে বলতেছি। হ্যাঁ, মনে রাখবেন একটা ভার্বের সাধারণত দুইটা হাত থাকে, সে একটা হাত দিয়ে অবজেক্টকে ধরে আর একটা হাত দিয়ে সে হচ্ছে সাবজেক্টকে ধরে। তো এটাকে বলি আমরা ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বটা অবজেক্ট ধরতে পারে না ওটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। এটা আপনারা অলরেডি অনেকে জানেন, আমি সেটা জানি। তো বাক্যের একদম করে গিয়ে সাধারণত তিনটা জিনিস থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। অবজেক্ট ছাড়াও বাক্য হইতে পারে, সাবজেক্ট ছাড়াও হইতে পারে, কিন্তু ইন জেনারেল ভাবে বাক্যের মধ্যে এরা থাকে। এখন এইটা ছাড়া অন্য যা কিছু পাবেন, এটা ছাড়া আপনি অন্য যা কিছু পাবেন তা হচ্ছে মূলত এই সাবজেক্ট। আই রিপিট, তা হচ্ছে মূলত এই সাবজেক্ট যে অ্যাকশনটা পারফর্ম করতেছে এইটার ক্ষেত্রে হেল্প করবে। এই সাবজেক্ট ভার্ব ছাড়া আপনি যা পাবেন তাদের সবার কাজ হলো সাবজেক্ট যে অ্যাকশনটা কমপ্লিট করতেছে, অর্থাৎ ভার্বটা কমপ্লিট করতেছে, ঠিক আছে, এইটাকে সহায়তা করতেছে। কি বললাম বলেন তো কথাটা একটু। বাকি যে কাজগুলা থাকে সব সাবজেক্টকে সহায়তা করতেছে। দাদা একটা নেটের প্রবলেমের বাক্যে- জন্য হ্যাঁ বলেন। আমি বললাম যে একটা বাক্যে সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্ট এই তিনটা আইটেম বাদে আপনি যা কিছু পাবেন সবকিছুই হেল্প করতেছে সাবজেক্টকে ওই ভার্বটা সম্পাদন করতে। ঠিক আছে, কিরকম করে আমি একটা এক্সাম্পল দিই, দেখেন। সরি, ধরেন আমি একটা এক্সাম্পল নিচ্ছি। কি এক্সাম্পল? আমি বললাম যে সুমন ইটস রাইস, ঠিক আছে, at night to become fit। বাক্যের সাবজেক্ট কে বলেন? সুমন। বাক্যের ভার্ব কে বলেন? ইটস। বাক্যের অবজেক্ট কে বলেন? রাইস। রাইস। এইবার এই তিনটা জিনিসের বাইরে আপনি যা পাবেন বাক্যের মধ্যে, এরা সব কিছু সুমনকে সাহায্য করতেছে এই ভার্বটা সম্পাদন করার জন্য। সুমন খাইতেছে ভাত, তো সে রাইসকে আশ্রয় করে কাজটা করতেছে, তাই না? যে কারণে রাইস হচ্ছে অবজেক্ট। এগুলো তো বুঝেন নাকি আপনারা, নাকি? জি দাদা, এটা আমরা বুঝি। এখন এইটা ছাড়া আপনি আর যা পাবেন এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া, এরা প্রত্যেকেই সাবজেক্টকে হেল্প করতেছে অ্যাকশনটা সম্পাদন করার জন্য। এখন আমি যদি বলি সুমন খায়, কখন খায়? এই যে ভাই রাত্রেবেলা খায়। মাথায় ঢুকছে? এখন আমি যদি বলি ভাই কেন খায়, আপনি করবেন ভাই টু ফিট, ফিট হইতে খায়। তার মানে এই দুইটা ফ্রেজের কাজ হলো সুমনকে হেল্প করা, সুমনের সাথে কানেক্টেড হয়ে থাকা। সে সুমন ছাড়া চিন্তা করতে পারতেছে না। আমি যদি বলি কে খায় রাত্রেবেলা? সুমন। কে ফিট হতে খায়? সুমন খায়। একইভাবে আপনি যত বড়ই বাক্য লিখেন না কেন এইভাবে কানেক্ট করে রাখতে হবে, কানেক্ট না করলে কিন্তু হবে না। এখন আপনি যদি এই 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 সরি ভুল করছি, এই যে সুমন ইটস রাইস এট নাইট, এই বাক্যের এই টু বিকাম ফিট এইটাকে অন্য কোথাও বসাতে চান, এটা তিনটা জায়গা আছে বসানোর জন্য। সেগুলো কি কি? একটা হলো সাবজেক্টের শুরুতে, যে টু বিকাম ফিট কমা দিয়ে সুমন ইটস রাইস এট নাইট। আর একটা কি? আর একটা হলো সাবজেক্টের পরে সুমন কমা দিয়ে টু বিকাম ফিট ইটস রাইস
at night। এই তিনটা উপায়ে আপনি বসাতে পারেন প্রিপোজিশনাল ফ্রেজটাকে, কিন্তু যেখানেই বসান না কেন, আই রিপিট, যেখানেই বসান না কেন সে কিন্তু সুমনের সাথে কানেক্টেড হতে হবে। তা আমি যদি বলি টু বিকাম ফিট, কে ফিট হতে চায়, উত্তর হতে হবে সুমন। আমি যদি বলি এট নাইট, রাত্রেবেলা কে খায়, উত্তর হতে হবে সুমন। তাই ভার্বকে জড়িয়ে প্রশ্ন করে দেখতে হবে ঠিকঠাক মতো ইউজ হচ্ছে কিনা। এখন আমি যদি বলি এই প্রথম বাক্যে দ্য ক্যামেরা মাস্ট বি ইউজড কেয়ারফুলি, ক্যামেরাটাকে খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এখন বললাম টু বিকাম এ গুড ফটোগ্রাফার, একজন ভালো ফটোগ্রাফার হতে হলে, তাহলে কে ভালো ফটোগ্রাফার হতে চাইতেছে, উত্তর হবে এই ক্যামেরা। এখন আপনারাই বলেন ক্যামেরা কি ভালো ফটোগ্রাফার হতে চাইতেছে? না দাদা, হতে কোনো চাইতেছে একজন না। পার্সন। তার মানে এখানে মডিফিকেশন ক্যামেরাম্যান। আছে নাকি? ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান হতে পারে নাকি? আপনি বলতে পারেন যে দ্য ক্যামেরাম্যান মাস্ট ইউজ দ্য ক্যামেরা কেয়ারফুলি, এরকম কিছুটা বলতে পারেন নাকি? নাকি জি হ্যাঁ দাদা। একই হবে আমি যদি বলি টু প্লে দ্য জি গিটার দাদা। ওয়েল, ঠিকভাবে গিটার বাজাতে, তাহলে আমার প্রশ্ন হবে কে বাজাতে, এই কে এর উত্তরটা হবে হচ্ছে বাক্যের সাবজেক্ট প্র্যাকটিস। ভাই প্র্যাকটিস গিটার বাজাবে? নো। তাহলে এখানে না। এমন কাউকে আনতে হবে যে কিনা ঠিকঠাক মতো গিটার বাজাবে। আমি যদি বলি যে রহিম শুড প্র্যাকটিস, ঠিক আছে, টু প্লে দ্য গিটার ওয়েল, এভাবে বলতে পারি। মোদ্দা কথা হলো কারেক্ট একটা কিছু একটা আনতে হবে। আমি যদি বলি ইন চেকিং দ্য রেকর্ড, এখন আমি যদি বলি কে চেক করছে রেকর্ড, এই ভুল কি চেক রেকর্ড চেক করতেছে নাকি কেউ এই ভুলটাকে চেক করবে? কি হবে উত্তর তাহলে বলেন? কেউ ভুলটাকে চেক করবে। কেউ ভুলটাকে চেক করবে। আমি যদি বলি টু বিকাম এ মুভি স্টার, কে মুভি স্টার হবে? এই যে বাক্যের সাবজেক্ট ট্যালেন্ট এন্ড লাক। ভাই ট্যালেন্ট এবং লাক কখন মুভি স্টার হতে পারে বলে মনে হয় আপনার কাছে? না, পারে না। আমি যদি বলি টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্ট, কে ফাইন্ড আউট করবে ফ্যাক্ট কে? ভাই সাবজেক্ট এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া কি আপনার ফ্যাক্ট ফাইন্ড আউট করবে নাকি আমরা এনসাইক্লোপিডিয়া থেকে ফ্যাক্ট ফাইন্ড আউট করব? আমরা। তার মানে এগুলোতে ভুল আছে, তার মানে এগুলো টেকনিক্যালি আপনাকে সলভ করে নিতে হবে। মানে প্রশ্নের এমসিকিউ তে কিভাবে দেওয়া আছে সেইভাবে আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে এগুলোও কিন্তু ইন এ সেন্স ড্যাংলিং মডিফায়ার বা ইউ ক্যান সে মিসপ্লেসড মডিফায়ারও বলতে পারেন। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা দাদা, ড্যাংলিং মডিফায়ার বললে কি এগুলো কি তাহলে কি ভুল সেন্টেন্স, মানে সাবজেক্ট ছাড়া সমস্যা হবে? সাবজেক্ট ছাড়া না, বেসিক্যালি যখন ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি যখন আপনি কোনো মডিফায়ার ইউজ করেন, মানে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব, অনেকগুলো আঙ্গিকেই হতে পারে, ঠিক আছে, সেটা যাই হোক সেটা আমাদের বিষয় না। যখন এই মডিফায়ারটাকে আপনি ঠিক মতো ইউজ করতে পারবেন না, এটাকেই বলা হয় ড্যাংলিং মডিফায়ার। আপনি যদি ড্যাংলিং শব্দটার, এটা তো বলতে ভুলে গেছি, যদি ড্যাংলিং শব্দটার আক্ষরিক অনুবাদের দিকে যান, এটার মিনিংটা হচ্ছে ঝুলে আছে এরকম। তো ঝুলে থাকবে এইরকম, তাহলে ঝুলে থাকবো কার লগে? আমি যার লগে কানেক্টেড তার লগে ঝুলে থাকবো। তাহলে আমি কানেক্টেড রহিমের লগে, রহিমের লগে না ঝুললে আমি যদি করিমের লগে ঝুলে থাকি তাহলে কি আমার হইব? না, হইব না। ব্যাপারটা হচ্ছে এইটাই। তো যে যার সাথে ঝুলে থাকার কথা, তুমি ভাই তারে তার সাথে ঝুলে রাখো, ওইটাই ভালো, তো প্যারা খাওয়ার দরকার নাই। ড্যাংলিং মডিফায়ার এর জন্য বলা হচ্ছে যে যার সাথে ঝুলাই রাখা দরকার তার সাথে ঝুলাই রাখো, ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেস মডিফায়ার, এটাকে ঠিকঠাক করে রাখো, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা। আচ্ছা, এবার ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আমাকে করতে পারেন, শুনতেছি, বলেন। হ্যালো তাহলে দাদা। একটু দাঁড়ান, অ্যাডজেক্টিভ ক্লজের সাথে সম্পর্কিত ড্যাংলিং মডিফায়ারের পুরো কনসেপ্ট ক্লিয়ার আমাদের কাছে? জি দাদা। আচ্ছা, এটা কিন্তু জি আরো দাদা। একটা ডিসকাশন হবে আমাদের যখন অ্যাডভার্ব ক্লজের দিকে যাব, তখন কিন্তু আরো ঝামেলা লাগবে, ঠিক আছে? হ্যালো এবার বলেন, আমি শুনছি। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। স্যার, এই যে মিসপ্লেসড মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার, নিশ্চয়ই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, যেটা আমি এক্সাম্পলের মাধ্যমে আমার মনে হয়েছে যে কোথাও একটা পার্থক্য আছে। বুঝি নাই। স্যার, ড্যাংলিং মডিফায়ার এবং মিসপ্লেসড মডিফায়ার দুইটার মধ্যে তো বোধহয় স্যার সামান্য একটু পার্থক্য আছে। কিরকম পার্থক্য আছে একটু বলেন না, শুনি আমরা। স্যার, এক্সাম্পলের মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি, যেমন এই যে এক্সাম্পল গুলো 1 থেকে 5, এখানে যেমন আমাদের নতুন একটা সাবজেক্ট বা নতুন একটা পার্সনকে আমাদের নিয়ে আসতে হচ্ছে। আর এর আগে একটা মডিফায়ারের কিছু এক্সাম্পল দেখিয়েছিলেন যেখানে স্যার আমরা সেন্টেন্সটাকে পরিবর্তন করেছি, মানে
না 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 ভাই, আপনি বহুত কমপ্লেক্স চিন্তা করে ফেলছেন। ব্যাপারটা হচ্ছে যে সেন্টেন্স পরিবর্তন করলে ওটা মিসপ্লেসড বলতে হবে, আর ওটা না হলে ড্যাংলিং বলতে হবে, এইরকম কোনো কারণ আসলে নাই, ঠিক আছে? ওকে ওকে, মানে স্যার পুরোটাই ওই যে লজিক ওয়াইজ সেন্টেন্স ধরে ধরে আগাতে হবে এরকম আর কি। হ্যাঁ লজিক ধরে ধরে আপনাকে আগাতে হবে, এক্স্যাক্টলি। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ বলেন, নেক্সট কোশ্চেন বলেন। হ্যালো দাদা। হ্যাঁ বলেন। দাদা ওই যে ফার্স্ট সেন্টেন্স ছিল যে স্ক্রিনটা নিয়ে আসলে একটু ভালো হতো। স্ক্রিনটা নিয়ে আসলে নিয়ে আসতেছি। হ্যাঁ এনেছি, দেখেন, সরি এনেছি না, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? লাস্টের যে 3টা বাক্য ছিল দাদা, ওখানে আমার ফার্স্ট বাক্যটা ওখানে যে এট নাইট, এটা কি আমরা মানে শেষে লিখলে কি ভুল হবে? মানে এট নাইটটা শেষে বুঝি নাই দাদা, লাস্টে যে 3টা সেন্টেন্স লিখলেন, হ্যাঁ। রহিম ইটস রাইস এট দেখতে নাইট পাচ্ছেন টু না, দেখতে বিকাম পাচ্ছেন না? ফিট। না দাদা, কেন স্ক্রিন তো শেয়ার দিয়েছি আমি। এখানে জি দাদা, দাদা এটা আপনার মানে যে এক্সাম্পল গুলো যেটা বলতেছেন লিখছেন আসলে। সেটা নাই। এই যে দিয়েছি, দেখেন দিয়েছি দেখেন। জি দাদা, এখানে সুমন ইটস রাইস এট নাইট টু বিকাম ফিট। তো আমরা এখানে এট নাইটটাকে কি শেষে দিয়ে যে সুমন ইট রাইস টু বিকাম ফিট এট নাইট, এটা দিলে কি বাক্যটা ভুল হবে? মানে আপনি বলতে চাচ্ছেন যে সুমন ইটস রাইস, সরি ঠিক আছে, তারপর কি বলেন? টু বিকাম ফিট এট নাইট। টু বিকাম ফিট এট নাইট। তখন ওই যে আপনি ভাই এমপিটি ম্যানার প্লেস টাইম এগুলো মেনটেন করে চলবেন আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন? ও ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লিয়ার করে শেষ করে দিই লেকচার। এখন মাথায় রাখবো যে মিসপ্লেস মডিফায়ার কোনটা আর হচ্ছে ড্যাংলিং মডিফায়ার কোনটা, ওগুলা নিয়ে আমাদের মারামারি করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যে কোনটা মিসপ্লেসড কোনটা ড্যাংলিং মডিফায়ার, কারণ আমাদের প্রশ্ন কখন এরকম হবে না যে এটা কি মডিফায়ার, মিসপ্লেস মডিফায়ার নাকি ড্যাংলিং মডিফায়ার। আমাদের প্রশ্ন হবে কি, আমাদের প্রশ্ন হবে যে এইটার কারেক্ট অ্যান্সার কি। সো ইন এ সেন্স আমি যখন লেকচারটা ডেলিভার, যে আপু প্রশ্নটা করেছেন ওনার কনফিউশনটা ক্লিয়ার করার জন্য বলে দিচ্ছি। ইন এ সেন্স আমি ফুল লেকচারটাতে ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেস মডিফায়ার একই বলে বকবক করছি, ঠিক আছে? আর তারপর যে তুমি টপিকটা তুলে এনেছেন, কারণ এখান থেকে আমাদের কোনো প্রশ্ন হয় না, সেজন্য আমি এই বিষয় নিয়ে খুব একটা বকবক করি না, আমি আলোচনাটাই পক্ষপাতী। বাট আপনি যদি চান যে আপনি ক্লাসিফাই করে নিবেন, ঠিক আছে, যে এটাই ড্যাংলিং মডিফায়ার এটাই মিসপ্লেস মডিফায়ার, সেক্ষেত্রে আপনি ক্লাসিফাই করে নিতে পারেন, ঠিক আছে? যে মিসপ্লেস মডিফায়ারটা হচ্ছে এটা আর ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে এটা, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে কি করতে হবে একটু করার, সেক্ষেত্রে আপনাকে একদম এক্সাক্ট করে 2টা এক্সাম্পল নিতে হবে। 2টা এক্সাম্পল নিলে আপনি হচ্ছে কি বলে যে সুন্দর করে বুঝতে পারবেন, ঠিক আছে? কিরকম এক্সাম্পল আমি একটু বলি, দেখেন। ধরেন আমি যদি বলি যে ওয়াকিং অন দা স্ট্রিট, ঠিক আছে, ওয়াকিং অন দা স্ট্রিট, হ্যাঁ, আমি বললাম যে বাক্যের জন্য কি লিখলাম একটু আগে, তখন ভুলে গেলাম, তো হয়ে গেল সেন্টেন্সটা, কোথায় গেল? এই যে ওয়াকিং অন দা স্ট্রিট, ঠিক আছে, এ স্নেক ওয়াজ ফাউন্ড বাই, বলেন এ স্নেক ওয়াজ সিন বাই সুমন, একটা এক্সাম্পল নিলাম, ঠিক আছে? ওকে, আরেকটা কি বলতে পারি, আরেকটা বলতে পারি কোন এক্সাম্পলটা নেব, একটু দাঁড়ান এখান থেকে কোন, আপনি একটু বলেন তো কোন এক্সাম্পলটা নেওয়া যায়, একটু বলেন তো আমাকে দেখি। স্যার এই যে 13 14 এরকম বলতে পারেন, হ্যাঁ এটা নিলাম, ঠিক আছে? এই যে মনে করেন এটা নিলাম, ঠিক আছে? এখন আপনি যদি একেবারে এরকম মানে ক্লাসিফিকেশন চান আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি দিতে বাধ্য আপনাকে, আমি যেহেতু পড়াচ্ছি। তো আপনি ধরেন এই 2টা বাক্যের দিকে তাকান, ঠিক আছে? এই যে না, এখন দেখেন এই ওয়াকিং অন দ্য স্ট্রিট, এই স্নেক ওয়াজ সিন বাই সুমন।
এখন আপনি দেখে বুঝতে পারতেছেন যে ওয়াকিং অন দ্য স্ট্রিট এটা কোনোভাবেই সাপ হবে না, এটা কে হবে? সুমন। তো এটা কিন্তু আপনি জাস্ট এই ওয়াকিং অন দ্য স্ট্রিটটাকে কিছু না করে আপনি কিন্তু সুমনের পরে নিয়ে বসিয়ে দিলে কিন্তু আপনার অ্যান্সার হয়ে যাবে, তাই না? জি স্যার। তো এটাকে আপনি বলতে পারেন যে মিসপ্লেসড মডিফায়ার, ঠিক আছে? এই আর কিছুই না। আর যদি আপনি ধরে নেন যে লিসেনিং টু দ্য কনসার্ট, এটা তো ভাই আসলে সরায়া টরায়া আমি চেঞ্জ করতে পারতেছি না, ঠিক আছে? আমাকে হয়তো বা নতুন কিছু একটা এনে তারপরে অ্যান্সার করতে হবে, যে দা অডিয়েন্স সিমড ভেরি ফাঙ্কি, এরকম কিছু একটা করতে হবে। তখন আপনি এটাকে বলতে পারেন ড্যাংলিং মডিফায়ার। একেবারে ড্যাংলিং মডিফায়ার ভার্সেস মিসপ্লেস মডিফায়ারের পার্থক্যটা কি ধরতে পেরেছেন আপনারা? জি দাদা। এখন কথা যে দুইটার কাজ ভাই একই আলটিমেটলি, ঠিক আছে? তাই এটাকে আমি খুব একটা পার্থক্য করার কোনো প্রয়োজন ফিল করি না। ওকে, তারপর আপু বলাতে জাস্ট এটা শেয়ার করি। ক্লিয়ার। ওকে, কিন্তু দিন শেষে আপনাকে ওই ঠিকঠাক মতো মডিফায়ারটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের সাথে সম্পর্কিত মডিফায়ার, সেটা মিসপ্লেসড হোক বা ড্যাংলিং হোক, পুরোপুরি ভাবে ক্লিয়ার করতে পারছি? জি দাদা। আচ্ছা, ডান, ঠিক আছে। কিন্তু আমি এটাকে সবসময় 100%। এই দুই নামে ডেকে অভ্যস্ত, মিসপ্লেস বলেন বা ড্যাংলিং বলেন, যেটাই বলেন। এবার হচ্ছে তাহলে আমাদের কি অ্যাডজেক্টিভ ক্লজ ভিত্তিক যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো ক্লিয়ার করলাম। এরপরে আমরা কি নেব? এরপরে আমরা নিব হচ্ছে অ্যাডভার্ব ক্লজ ভিত্তিক প্রশ্ন, এবং অ্যাডভার্ব ক্লজকে রিডাকশন করে সেখান থেকে আবার কিভাবে পারফেক্ট পার্টিসিপিয়াল তৈরি করতে হয়, পারফেক্ট পার্টিসিপিয়াল তৈরি করার পরে সেখান থেকে আবার কিভাবে মিসপ্লেসড মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার ক্রিয়েট হয়ে যায় সেটা আমরা দেখব, ঠিক আছে? জি দাদা। ওকে, দাদা, হ্যাঁ বলেন, শুনছি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলেন। এই ক্লাসের শীট গুলো দেওয়া হবে না? শীট তো সব দিয়ে দিচ্ছি আমি, প্রত্যেক ক্লাসের পর্ব সব দিয়ে দিই ভাই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ। না দাদা, ওই যে আগে যেরকম ওই যে নাউনের আর্টিকেলের গুলো নাম্বারের গুলো যেভাবে দিচ্ছেন, ওই প্রশ্নগুলাই তো অ্যাড করতে পারতেছি না বলে আপনার হচ্ছে ভোক্যাবের এই কি বলে আপনার ওই পরীক্ষা নিতে পারতেছি, ওটা 9 তারিখের পরে আমি শীটগুলো আবার আপলোড কি বলে আপডেট করে আবার দিয়ে দিব, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা দাদা, বুঝতে পারিনি। দাদা একটা কথা বলতে চাইছিলাম যে বৃহস্পতিবার মানে ক্লাসটা অফ রাখবেন কিনা? আমাদের শুক্রবারে তো পরীক্ষা দিতে যাবো, হয়তো আগের দিন। শুক্রবারে কি অফিসারের পরীক্ষা মনে হয় না? হ্যাঁ, কম্বাইন্ড অফিসারের পরীক্ষা। আচ্ছা, ওকে, বৃহস্পতিবার অফ রাখবো, সমস্যা নেই, নো প্রবলেম। জি ধন্যবাদ দাদা। আর আপনারা একটা চ্যাট গ্রুপ পারলে ওপেন করে নিয়েন, ঠিক আছে? একটা চ্যাট গ্রুপ পারলে ওপেন করে নিয়েন আর কি।